শাহবাগের 10 বছর হলো। 10 বছর কম সময় না। শাহবাগ বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এই শাহবাগ ছিল হাসিনার ফ্যাসিবাদের ধাত্রী। হাসিনার এই ফ্যাসিবাদ আকাশ থেকে জন্ম নেয়নি। এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে একটা উর্বর জমিতে, যে জমিন তৈরি করা হয়েছে অনেক দীর্ঘ পরিকল্পনায়। শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের প্রগতিবাদীরা, বাংলাদেশের সো কল্ড সেকুলার এস্টাবলিশমেন্ট শাহবাগের ধাত্রী। আজকে যারা হাসিনার গুমখুন নিয়ে সমালোচনা করে, তাদের অনেকেই রাষ্ট্রশক্তি ব্যবহার করে জামাত শিবির নিধনে উদ্বাহু হয়ে আহ্বান জানিয়েছিল। শাহবাগ সেই মহেন্দ্রক্ষণ যে সময় বাংলাদেশ স্পষ্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে। শাহবাগ সেই মহেন্দ্রক্ষণ যেই ক্ষণে বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলে সমস্ত অর্জনকে জলাঞ্জলি দিয়ে শুধু ফ্যাসিবাদকেই কায়েম করেনি, ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। আগামীর বাংলাদেশকে তাই সেই শক্তিকে চিনে রাখতে হবে, যারা হাসিনার ফ্যাসিবাদের ধাত্রী। যদি একজন পরিণত মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তের দায় নিতে পারা উচিত, তবুও রাজনৈতিক ভুল হতেই পারে, কিন্তু ভুলকে তো ভুল বলে স্বীকার করতে হবে। শাহবাগের পাপ মুছে অনেকেই ফ্যাসি বিরোধী লড়াইয়ে সামিল হয়েছে, কিন্তু নিজের সেই ঘৃণ্য অবস্থানের কোনো ক্রিটিক বা আত্মসমালোচনা নেই তাদের। আমি আশা করব তারা নিজের অবস্থানের সমালোচনা করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবে। নইলে ফ্যাসি বিরোধী তাদের এই অবস্থানকে আমরা সন্দেহের চোখে দেখব। এই ভুল স্বীকার আমাদের জন্য প্রয়োজন না, প্রয়োজন আপনার জন্য, কারণ আপনি আবার এই একই ভুল করবেন। আমি অবশ্য আজকে সবার কথা বলবো না, সবাইকে চিনিয়ে দেবো না, কাউকে কাউকে আমি আজ শত্রু শিবিরে ঠেলে দেবো না। তাদেরকে আমি আজকে স্পেয়ার করলাম, কারণ তারা আমাদের সাথে লড়াই আছেন, কিন্তু আমি তাদেরকে আহ্বান জানাবো আত্মসমালোচনার অংশটা সেরে ফেলুন। আসুন আমরা দেখি বাংলাদেশের সেই গণশত্রুদের কারা কারা ছিল সেই গণশত্রু। দেখেন, এই স্ট্যাটাস কখনো কখনো জটিল এক সময় উপস্থিত হয়, অবস্থান স্পষ্ট করতেই হয়। আমরাও চাই, তবে ডট ডট বলে আজ আর চলছে না। সেনা ছাউনিতে জন্ম নেওয়া সাবেক চৈনিক বাম মুক্তিযোদ্ধা রাজাকারের সমন্বয়ে গঠিত গোজা মিল দেয়া আওয়ামী ভারত বিরোধী মধ্যপন্থী দলটি আজ পুরোপুরিভাবে টানে সরে এল। শাহবাগ বড় নিষ্ঠুর, সবার ক্রিস্টাল ক্লিয়ার চেহারা দেখতে চাইছে। শাহবাগ আসলেই নিষ্ঠুর, সবার ক্রিস্টাল ক্লিয়ার চেহারা দেখতে চায়। কি মাস্টার, শাহবাগ থেকে মাস্টার ফিরছে রাত 3টায়, আবার বলছে যাই তবে আবার প্রিয় শাহবাগে। চিনেছেন এই মালটাকে? দেশে থাকে না, কিন্তু বিদেশে গেছে। স্কলার্স অ্যাট রিস্ক বলে একটা প্রোগ্রাম আছে, সেইটার বড়াতে এখন বিদেশের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। আচ্ছা ফাহমিদুল, তুমি কোন ঝুঁকিতে ছিলা? কোবা একটু। এই যে সেই রিপোর্ট, তার এটাকে পুলিশ গ্রেপ্তার করছিল। যাক, করে কমবে খাচ্ছে খাক। 2 বছর ধরে সে ইউনিভার্সিটি অফ নটরডেমে ভিজিটিং প্রফেসর হিসেবে ফিল্ম স্টাডিজ পড়ায়। তো এই ফাহমিদুলের ঝুঁকি কি হাসিনার জন্য? যাই হোক, আসেন আরো দেখি। শাহবাগী ইন্টেলেকচুয়ালদের মোটামুটি কমপ্লিট একটা লিস্ট কোথাও পাওয়া যায় কিনা এটা দেখতেছিলাম। তাইও গেলাম। না, লিস্ট আমি নিজে করি নাই, তারাই হাসিনারে চিঠি লিখছিল একসাথে, যেন ইসলামপন্থীদের সাইজ করা হয়। তারা কইবে যে কই আমরা তো বলি নাই যে ইসলামপন্থীদের সাইজ করতে বলতেছি। বলা হইতেছে ব্লগারদের ইসলামপন্থীরা খুন করছে। দেখেন, ওরা জানে কিন্তু ইসলামপন্থীরা খুন করছে, ওরা নিজেরা এখন ওদের অনেকে বলে যে এইটা এজেন্সি করছে। আর বলা হইতেছে পুলিশকে যেন বলা হয় তাদের ধরতে। এই চিঠিতে দেখবেন নাস্তিক, এটাও একটা পরিচয় ছিল কারো কারো। এই বিবৃতিতে ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সবাই পাইবেন। আমি এক ঝলক দেখাই, আপনি এখানে অবাক ব্যাপার, একটা বিচিত্র মিক্স পাইবেন। একই সাথে মিষ্টি পাইবেন, ঝাল পাইবেন, টক পাইবেন, নোনতা পাইবেন। এখানে আপনি নিজুম মজুমদারের পাইবেন, এখানে আপনি তসলিমা নাসরিনরাও পাইবেন, আবার বাংলাদেশ বিদ্বেষী কলকাতার গর্গ চ্যাটার্জিরও পাইবেন, আবার বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে আহাজারি করা বিদ্যাভূষণ রাওয়াতের পাইবেন। আপনি নাস্তিক পাইবেন, বাম পাইবেন, আওয়ামী লীগ পাইবেন, খুশি কবিরে পাইবেন, আনু মোহাম্মদের লেসপেন্সার কল্লোল মুস্তফারও পাইবেন, ফাহমিদুল হকরাও পাইবেন। মানে তো ফাহমিদুল এতই উত্তেজিত ছিল যে সে 2বার সিগনেচার করছে আনন্দে। দেখেন, 2বার, একবার প্রফেসর হিসেবে আর একবার রাইটার হিসেবে। যাই হোক, নামগুলো দেখেন, শাহবাগের ইন্টেলেকচুয়াল মাথাগুলোর বেশিরভাগই এখানে পাইবেন। কামটা একটা ভালো করছে তারা। আচ্ছা আসেন আমরা এবার মিডিয়ার গণশত্রুরে দেখি। হ্যাঁ দেখেন, এই নিউজে প্রথম আলো নিজেই লিখছে যে জামাত শিবির রাস্তা অবরোধ করে। শাহবাগ তো রাস্তা অবরোধ করে হয়েছিল নাকি? তো রাস্তা অবরোধ করা কি অপরাধ নাকি? প্রথম আলো কি লিখছে দেখি একটু। হ্যাঁ, এই সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে জামাত শিবির, পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে সবেদ আলী মারা যায়। প্রথম আলোর রিপোর্ট দেখলেন তো? গুলিটা করল কে? পুলিশ তো, তাই না? কার গুলিতে সবেদ আলী মারা যায়? পুলিশের গুলিতে, তাই না? কিন্তু প্রথম আলোর শিরোনাম করছে কি দেখেন তো, জামাত শিবিরের সহিংসতার শিকার হয়ে নাকি সবেদ আলী মারা গেল। এই হইতেছে আমাদের প্রধান দৈনিকের ভূমিকা। এরা এইভাবে নিউজ তৈরি করে, যা কিছু ভালো তার লগেই নাকি প্রথম আলো। এরা কি সাংবাদিকতা করতে আসছে? প্রথম আলোর তো আলেকজান্ডাররা দিয়ে পিটানো উচিত। মতিউর রহমান কি জাতের সাংবাদিক বুঝছেন তো? মতিউর রহমান কিন্তু 111-এর রূপকার, ভুলে যায় না, আমি বারবার মনে করাই দেবো।
মতিউর রহমান আর মাহফুজা নামরে 1/11 ঘটায় বাংলাদেশের কান্দে হাসিনারে চাপায় দেওয়ার জবাব দিতে হবে কিন্তু একদিন। আচ্ছা আসেন, এবার দেখি একজন প্রখ্যাত আইনজীবী শাহদিন মালিকের লেখা ছাড়ছে, আবার প্রথম আলোই আর কি। হ্যাঁ, প্রথম আলো এগুলো প্রমোট করে। সে লিখতেছে, জামাত শিবির তালেবান হয়ে গেছে। মানে তালেবান তো তখন তার দেশে দখলদারির বিরুদ্ধে লড়তেছে, তাই না? তাদের বিশ্বাস আদর্শ যাই হোক, তারা স্বাধীনতা কামিত, তাই না? তারা তো মুক্তিযোদ্ধা, তাই না? তাদেরকে তালেবান বলতেছে শাহদিন মালিক, কারণ তখন ওয়ার অন টেররের জামানা। জামাত শিবিরকে তালেবান বলে আমেরিকার অনুমোদন চাওয়া হচ্ছে তাদেরকে যেন নির্মূল করে দেওয়া যায়। এইবার আসেন আমেরিকার খাস লোক সুদানের বদিউল আলমের কথা দেখি। হ্যাঁ, খেয়াল রাখবেন, যখন জামাত শিবির নিধনে নামছে হাসিনা, লেখা হচ্ছে তখন, মানে এপ্রিলের 4 তারিখে। সে বলতেছে, বিরাজমান অবস্থা অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গা পড়তে পারে, দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে পারে। যুদ্ধাপরাধের বিচার কেন্দ্র করে জামাত শিবির যে তাণ্ডব চালাচ্ছে, পুলিশের উপরে সহিংস আচরণ করছে, এর উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার ভণ্ডুল করা। পুলিশ কিন্তু সহিংস না, বদিউল আলমের মতে পুলিশের উপর সহিংস আচরণ করা হচ্ছে। বলে কি বুড়া, এর কি বুদ্ধিনাশ হয়েছে? মৌলানা সাইদির রায়ের পরে 1 রাতে 8 ঘন্টায় 70 জনকে গুলি করে মারছে পুলিশ, 5000 জন গুলিবিদ্ধ হয়েছে। এটা তো গণহত্যা। আর এই বুড়া দেখতেছে পুলিশ সহিংসতার শিকার হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা নাকি জামাত শিবিরের জন্য ভেঙ্গা পড়বে। তো এখন কার দোষ দিবে? তো এখন কার দোষে ফ্যাসিবাদ আসলো? বদিউল আলম মজুমদার, জবাব দাও। আসেন এইবার আমার প্রিয় আনু মোহাম্মদের স্ট্যাটাস দেখি। হ্যাঁ, সে লিখতেছে, শাহবাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের উদ্যোগে স্বতঃস্ফূর্ত অবিরাম জনসমাবেশ বলছে, হুঁশিয়ার, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে কোনো ছাড় বা আপোষ, শহীদের সাথে কোনো বেইমানি আমরা মেনে নেব না। আরো জানাচ্ছে যে রাজনীতি খুনি, ধর্ষক, লুটেরা যুদ্ধাপরাধী তৈরি করে, সেই রাজনীতি বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। যে রাজনীতি এই যুদ্ধাপরাধীদের সাথে মৈত্রী করে বা তাদের আশ্রয় প্রশ্রয়ের পৃষ্ঠপোষকতা দেয়, তার বিরুদ্ধে প্রতিরোধ দিন দিন জোরদার হচ্ছে। আসেন আরেক বুদ্ধিজীবী সুলতানা কামালের লেখা দেখি। হ্যাঁ, মানে আমি এটা কি যেন কইছিলাম, আর কই না, ঠিক আছে। তো সুলতানা কামাল কি লিখছে দেখি। হ্যাঁ, সে লিখছে, এই সংঘাত অনিবার্য ছিল। তার মানে যখন জামাত শিবিরের উপর গণহত্যা চালানো হচ্ছিল, সেটা নাকি সংঘাত, আর এইটা নাকি অনিবার্য ছিল। সে কি লিখছে দেখেন, কি ভয়ানক কথা, সে নাকি মানবাধিকার করে আবার। হ্যাঁ, সে লিখতেছে, সরকারের কাছে প্রত্যাশা তারা আইনানুগ ভাবে জামাত শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবে। সে কান্নাকাটি করে আবার বলতেছে, সরকার এদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে না কেন? সরকারের এটাও অজানা থাকার কথা না, এই সব সহিংস ঘটনার পেছনে কারা উস্কানিদাতা বা সমর্থন যোগায়, তাদের দমন করাও সরকারের সাংবিধানিক দায়িত্ব। কাজেই আমরা আশা করব সরকার এই ক্ষেত্রে তার দায়িত্ব কঠোরভাবে পালন করবে। এই মানবাধিকার করে, চিন্তা করেন। আমি এরে কইছিলাম আর কইলাম না, যাই হোক, তাতে অনেক মাইন্ড করছিল আর কি। যাই হোক, এরে চেঙ্গিস খানরা দিয়ে পেটানো উচিত। আচ্ছা, বদরুদ্দিন ওমর কি লিখছিল? সে শাহবাগ আন্দোলন কোন পথে শিরোনামে 24শে ফেব্রুয়ারি যুগান্তরে একটা কলাম লেখে। সেখানে সে লেখে, কাজেই শাহবাগ চত্বরের আন্দোলন যা সারা দেশে ছড়িয়ে গেছে, তাকে নাস্তিকদের আন্দোলন বলে প্রচার করে ধর্মান্ধ মোল্লাদের এবং সেই সঙ্গে কিছু সংখ্যক ধর্মভীরু মানুষকে যারা রাস্তায় নামিয়ে সন্ত্রাস সৃষ্টির জন্য প্ররোচিত করছেন, তাদের কার্যকলাপ অবশ্যই প্রতিক্রিয়াশীল ও নিন্দনীয়। এদেশের ছাত্র যুব সমাজ, সাধারণ শ্রমজীবী মানুষ এতদিন নিজেদের মুক্তির জন্য আন্দোলনে রাজনৈতিক ও শক্তিশালীভাবে এগিয়ে না এলেও এবার তাদের এগিয়ে আসার শর্ত শাহবাগের আন্দোলনকারীরা নিজেদের চেতনার বাইরে অজান্তে হলেও সৃষ্টি করেছেন। তার মানে এরা বিপ্লব করতেছে বদরুদ্দিন ওমরের মতে। এই বুড়া সারা জীবন কাটায় গেল, কিছুই করতে পারলো না, 2 জনের পার্টি করে জীবনটা শেষ করে দিল, আর মাঝে লিখলো খালি আবল তাবল যা ইচ্ছা তাই। সে বিপ্লব দেখতেছে, তারা নাকি বিপ্লব করতেছে আর কি। আচ্ছা আসেন দেখি আমাদের বাংলার লেনিন মুজাহিদুল ইসলাম সেলিম কি বলছে। সে লিখতেছে, পর্দার পেছনে সাম্রাজ্যবাদের খেলা শিরোনামে ফেসবুকে একটা দীর্ঘ গরুর রচনা লিখছে আর কি। এসব কি হচ্ছে দেশে? সংঘাতের ভয়ার্থ ঘটনাবলী শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? কোন দিকে ধাবিত হচ্ছে দেশের ঘটনাবলী? কিছুই যেন বুঝে উঠতে পারছে না দেশবাসী। তাদের মনে জিজ্ঞাসা, অনেক উত্তেজনা ও আতঙ্ক, তার চেয়েও বেশি। সেই ঘটনাটা কি? সে লিখতেছে, বাংলাদেশে গত 4 মাস ধরে জামাতের সহিংস তাণ্ডব চলছে, তা এখন কার্যত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পর্যায়ে চলে গেছে। তাদের রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী ও অন্তর্ঘাতমূলক তৎপরতা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা পুলিশ হত্যা করছে, তাদের রাইফেল ছিনিয়ে নিচ্ছে, থানা আক্রমণ করে পুড়িয়ে দিচ্ছে, রেলগাড়ি রেল স্টেশনে আগুন দিচ্ছে, রেল লাইন উপড়ে ফেলছে, সরকারের প্রশাসনিক দপ্তর দখল করে বিধ্বস্ত করছে, বাসাবাড়িতে দোকানপাটে হামলা লুটপাট চালাচ্ছে, শহীদ মিনার ভেঙে দিচ্ছে, জাতীয় পতাকায় আগুন দিচ্ছে, গোটা শহর দখল করে রাখার জন্য অভিযান চালাচ্ছে। সংক্ষেপে কোনো ধরনের ধ্বংসাত্মক, সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী কাজ থেকেই এখন জামাত বিরত থাকছে না। মুখোমুখি সংঘাতের পরিস্থিতিকে অব্যাহত ও দীর্ঘায়িত করে রাখার জন্য তারা অনুপ্রবেশ, অন্তর্ঘাত, গুজব ছড়ানো, মানুষের কুসংস্কার ও অজ্ঞতা, অন্ধবিশ্বাসকে উস্কে দিয়ে উন্মাদনা ইত্যাদি সৃষ্টি করে চলেছে।
তো কেন জামাতে কাজ করতেছে তার ভাষায় আর কি, তারা আবার ব্যাখ্যা দিচ্ছে, বাংলার লেনিন ব্যাখ্যা না দিলে তো আর হবে না, তাই না? তো বলতেছে সাধারণভাবে এই কথা বলা যায় যে আমেরিকা বাংলাদেশে তার প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বুর্জোয়া দলগুলোকে ব্যবহার করতে সক্ষম, কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থার জনমতের গুরুত্বের কারণে, অধিকতরভাবে লুটের ভাগ বাটোয়ারা নিয়ে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের কারণে বুর্জোয়া দলগুলো সবসময় মার্কিন স্বার্থ রক্ষা করতে পারে না। তো মার্কিন স্বার্থ আসছে আর কি। হ্যাঁ, এমন অবস্থায় দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বাইরে নিয়ে আসার প্রয়োজনীয়তা দেখা দিলে, মানে আওয়ামী লীগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করতে তার বাইরে নিয়ে আসার প্রয়োজন দেখা দিচ্ছে আমেরিকার আর কি। সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামানোর প্রয়োজন হয়ে পড়ে। হাসিনারে কি আনছিল এই মুজা সেলিম? হাসিনারে তো আমেরিকায় আনছিল। হাসিনার শাসন গণতান্ত্রিক শাসন, গণতান্ত্রিক শাসন থেকে বাইরে নিয়ে আসার জন্য সাম্প্রদায়িক শক্তি জামাতকে মাঠে নামাইছে। জামাতের সাম্প্রতিক সন্ত্রাসী তাণ্ডব অভিযানের পেছনের আসল রহস্য হলো এইখানে। রহস্যভেদী হয়ে গেছে মুজা সেলিম। যাই হোক, আমার একটা প্রিয় ছবি আছে সেলিম অভের, এই যে কমরেড শেখ হাসিনার সাথে বাংলার লেনিন দ্বন্দ্বমূলক বস্তুবাদী পিতলা খাতিরের হাসি দেখছেন, খালি গোল্লা পড়া বাকি আছে আর কি। আচ্ছা, সিপিবির আরেক মাল আছে, তারটা দিয়ে শেষ দিই। হ্যাঁ, কারণ লাস্টে তারটা রাখছি, কারণ তারটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এই রাউন্ডের কি শেখ হাসিনা জয়ী হবেন, এই শিরোনামে কলাম লেখে সমকালে এম এম আকাশ, সিপিবির প্রেসিডিয়ামের মেম্বার। উনার বাবা ছিলেন ডাক্তার, বাংলা মোটর ওইখানে উনার চেম্বার ছিল। আমার সাথে খুব খাতির ছিল, আমার খুব স্নেহ করতেন। যাই হোক, খুব ভালো মানুষ ছিলেন। উনার ঘরে কেমনে এম এম আকাশের মতো একটা ভয়ঙ্কর পিশাচ জন্ম নিল এটা বিষয়। তারে আবার ইকোনমিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান করছে সিঙ্গারা বিশ্ববিদ্যালয়। সে লিখলো, তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল ও নিঃশেষিত করতে পারে, তাতে বাগড়া না দেওয়া। মানে বুঝছেন, মানে হচ্ছে আওয়ামী লীগকে বলতেছে তুমি রাষ্ট্রীয় বল প্রয়োগ করে জামাতকে নিশ্চিহ্ন করে দাও। কি ভয়ানক কথা! এই লেখা যখন লেখে আকাশ, আমি তখন সিপিবি করি, আকাশ প্রেসিডিয়ামের মেম্বার। তো লেখাটা দেখে আমার শরীর কাঁপে উঠলো। পার্টির ফোরামে আমি আকাশের বহিষ্কার দাবি করলাম, বললাম এটা ফ্যাসিস্ট বয়ান, এটা কোনো কমিউনিস্টের পজিশন হতে পারে না। আমি প্রস্তাব তুললাম, কেউ আমার প্রস্তাবে সাপোর্ট করলো না। আমি তো শ্রদ্ধা হয়ে গেলাম, আরে খাগোলকে পলিটিক্স করি, এগুলো তো নির্বোধ, এরা তো পলিটিক্স করে না, ক্লাব করে। যাই হোক, পার্টির নিয়ম অনুযায়ী আমি বললাম এটা উপরের কমিটিতে পাঠানো হোক। আমি একজন, কিন্তু পার্টির নিয়ম অনুযায়ী এটা উপরের কমিটিতে পাঠাইতে বাধ্য তুমি। আমি নিজে আমার প্রস্তাবের পক্ষে বক্তব্য দেবো, উপরের কমিটিতে ডিফেন্ড করবো। আমার প্রস্তাব পাঠানো হইল না, আমারই বহিষ্কার করে দেওয়া হইলো। এটাই হচ্ছে আমার বহিষ্কার করার কারণ। আমারে বহিষ্কার করছে এই জন্য না, মানে হাসিনার পতন হইলেও সেটা সম্পূর্ণ হবে না যদি না এই সিপিবির পতন না হয়। সিপিবিরে বাঁচায় রাখলে আবার আওয়ামী লীগ উজ্জীবিত হবে। কিভাবে? আরে সব আওয়ামী লীগ তখন সিপিবি করবে, আশ্রয় পাবে সিপিবিতে। মানে 1975 পরে তাই হয়েছিল, সব সিপিবি করতো। শেখ মুজিব মারা গেলে আওয়ামী লীগ বা বাকশাল কিন্তু মিছিল বের করে নাই, সিপিবি মিছিল বের করছিল। মানে ওরা আওয়ামী লীগের চাইতো ডাবল আওয়ামী লীগ, বড় আওয়ামী লীগ। এখন তো তারা মাঠে নাই, তাই না? আওয়ামী লীগের পতন হইলে পরবর্তী সরকার আসুক, দেখবেন ভাইগ্রা খায়া মাঠে নামবে প্রত্যেকটা। যাই হোক, শাহবাগের ধাত্রীদের সবাইরে কিন্তু আজ দেখায়নি, তবে তাদের বেশিরভাগ কি দেখাইছে। আগামীর বাংলাদেশে যেন এরা কখন কর্তৃত্ব করতে না পারে, ফ্যাসিবাদের সকল সহযোগীদের প্রশ্নের মুখে রাখবেন। কেন আপনি এই কথা বলছিলেন, ব্যাখ্যা দেন, এই কথাটা বলতে হবে আপনাদেরকে। আমরা জাতি হিসাবে তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণে আওয়ামী লীগ 1975 পরে পুনরুজ্জীবিত হতে পারছে। আমরা ভুলেই গেছি শেখ মুজিবের শাসন আমলে কি ভয়ানক দুঃশাসন ছিল, কি দুর্ভিক্ষ হয়েছিল, কি রক্ষী বাহিনীর অত্যাচার হয়েছিল। সেই একই ভুল আর করা যাবে না। তাই সেটা হোক শাহবাগের 10 বছর পূর্তিতেই আজ আমরা দেখে রাখি গণশত্রু কারা ছিল। এদেরকে বর্জন করুন, এদেরকে প্রশ্নের মুখে রাখুন, এবং আগামীর বাংলাদেশে এরা যেন কোনোভাবেই সামাজিক এবং রাজনৈতিক কর্তৃত্ব করতে না পারে।